আবারও নাব্য সংকটে রাবনাবাদ চ্যানেল কয়লাবাহী বড় জাহাজ ভিড়তে না পারায় বিপাকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ড্রেজিংয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় কর্তৃপক্ষ। এবং চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা কমলা, মাল্টা, ড্রাগন সহ 400 টন পণ্য ধ্বংস। আমদানিকারকরা খালাস না করে ফেলে রাখে দীর্ঘ সময়, বড় অঙ্কের রাজস্ব হারায় সরকার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। অন্তর্বর্তী সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। পাশাপাশি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করার তাগিদ দেন তিনি। দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাফিজ। এর আগে একটি মামলায় হাজিরা দিতে আদালত প্রাঙ্গণে যান তিনি। এ সময় আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলা থেকে হাফিজকে অব্যাহতি দেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। নির্বাচন কমিশন যদি প্রথম 15 দিন বা 1 মাসের মধ্যে গঠিত হতো, তাহলে ইতিমধ্যে নির্বাচনী অনেক কর্মকাণ্ড এগিয়ে যেত, আমরা অত্যন্ত সন্তুষ্ট হতাম। আমার দল বিএনপি মনে করে আগামী এপ্রিল মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া সম্ভব। আমরা আশা করব নির্বাচন সংক্রান্ত যে সকল সংস্কার করা প্রয়োজন নির্বাচন সংক্রান্ত, সেগুলো দ্রুত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবেন এবং তারপর নির্বাচন দেবেন। শুধু জুলাই বিপ্লব নয়, গত 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ আহসান হারিফ। শহীদ আবদুল্লাহর কবর জিয়ারতের পর বেনাপোলে সাংবাদিকদের কথা বলেন তিনি। শুধু 5ই জুলাইয়ের পর থেকে না, এর আগে গত 15 বছর ধরে 16 বছর ধরে যতগুলি হত্যাকাণ্ড বা গুম বা মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সবগুলির তো বিচার করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটা 8 তারিখ থেকেই চলমান। চাকরির বিধি অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা সরাসরি রাজনীতি করতে পারবেন না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। সকালে সুনামগঞ্জে তিনি বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে পাঠ্য বই। শিক্ষকের নিয়োগ হওয়ার পরেই তারা কিন্তু 10 মাসের একটা ট্রেনিং পাচ্ছেন এবং এই ট্রেনিংয়ে তাদের কীভাবে পড়াবেন, শিক্ষাদান করবেন, সেই বিষয়ের পাশাপাশি একজন সরকারি কর্মকর্তা হিসেবে তাদের কি করা প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু থাকে ট্রেনিংয়ের মধ্যে। আমরা জানুয়ারিতেই বই দেব, এটা আমরা বলতে পারি। আর প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না। ক্যাপিটাল ড্রেজিংয়ের 6 মাসের মধ্যেই রাবনাবাদ চ্যানেলে দেখা দিয়েছে নাব্য সংকট। এ কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বড় কয়লাবাহী জাহাজ যেটিতে ভিড়তে পারছে না। এতে হালকা জাহাজ দিয়ে কয়লা খালাস করায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন খরচ। আর মেইনটেনেন্স ড্রেজিংয়ের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা নদীর তীরে 3টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান, যার মধ্যে একটি উৎপাদনে রয়েছে, একটি উৎপাদনের অপেক্ষায় এবং অপরটি নির্মাণাধীন। গত এপ্রিলে ক্যাপিটাল ড্রেজিং শেষে চ্যানেলের গভীরতা দাঁড়ায় 10.4 মিটার, কিন্তু মেইনটেনেন্স ড্রেজিং না থাকায় এরই মধ্যে নাব্য সংকটের মুখে পড়েছে চ্যানেলটি। বর্তমানে এর গভীরতা জোয়ারের সময় 6.5 ও ভাটার সময় 5.9 মিটারের নিচে থাকে। এ কারণে এ চ্যানেল দিয়ে কোনো বড় জাহাজ যেটি পর্যন্ত যেতে পারে না। এতে হালকা জাহাজ দিয়ে কয়লা খালাস করায় বেড়েছে বিদ্যুতের উৎপাদন খরচ। দ্রুত খনন না করলে ভোগান্তি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। পার্ট লোডে নিয়ে আসলে যেটা হবে যে আমরা জানি যে একটা সমুদ্রগামী জাহাজের কিন্তু পূর্ণ ভাড়া তাকে দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে পূর্ণ ভাড়া দিয়ে যদি আমরা জাহাজটার ক্যাপাসিটির 60% বা 70% কয়লা নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক পার টনের পরিবহন খরচটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার এফেক্টটা কিন্তু বিদ্যুতের যে দাম সেখানে যায় একটা ইফেক্ট পড়বে। আমাদের কয়লা আনলোডের যেরকম সময়ও অনেক বেশি লাগছে এবং খরচও অনেক বেশি পড়ে যাচ্ছে। এই জন্য এটা একটা মেইন চ্যালেঞ্জ আমাদের জন্য এই পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য। আমরা আশঙ্কা করছি যদি অচিরেই এই সমস্যার সমাধান না করা হয়, তাহলে জাহাজ এখানে আদৌ ঢুকবে না, অর্থাৎ পুরো কড়াইটাই তখন আমাদের লাইটারিংয়ের মাধ্যমে এখানে নিয়ে আসতে হবে। মেইনটেনেন্স ড্রেজিংয়ের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। আমরা উপস্থাপন করেছি, এটা মন্ত্রণালয়ের অপেক্ষাধীন আছে
এই মেনটেন্যান্সের সিদ্ধান্ত আসলে আমরা এটা একই গভীরতায় মেনটেন করতে পারবো। পায়রা বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 6,500 কোটি টাকা ব্যয়ে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জান ডিনুল খনন শেষে 2024 সালের 26 এপ্রিল পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে চ্যানেলটি হস্তান্তর করে। চলতি বছরের আগস্ট পর্যন্ত মেইনটেনেন্স ড্রেজিং করা হলেও বর্তমানে বন্ধ রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। লালমনিরহাটে গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর ছেলের নির্মাণাধীন পার্ক। উদ্ধার করা হলো 3 একর জমি। সকালে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে বিভাগ। এ সময় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের ছেলে রাকিবুজ্জামান নির্মাণাধীন পার্ক উচ্ছেদ করা হয়। কৃষি আবাদের কথা বলে রেলওয়ের 3 একর জমি লিজ নেন রাকিবুজ্জামান, তবে শর্ত ভেঙে করায় লিজ বাতিল করে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানায় রেলওয়ে বিভাগ। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা কমলা, মাল্টা, ড্রাগন সহ 400 টন পণ্য ধ্বংস করা হয়েছে। আমদানিকারকরা পণ্যগুলো খালাস না করে ফেলে রাখে দীর্ঘ সময়। এতে বড় অঙ্কের রাজস্ব হারায় সরকার। খালাস না করায় বিধি মোতাবেক পণ্যগুলো ধ্বংস করে বন্দর কর্তৃপক্ষ। ড্রাম ট্রাক থেকে ফেলা হচ্ছে নষ্ট মাল্টা, ড্রাগন, আদা ও কমলা সহ নানা পণ্য। পরে সেগুলো ধ্বংস করা হয়। সোমবার ডাম্পিং ট্রাকে করে কন্টেইনারগুলো আনা হয় চট্টগ্রাম নগরী সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় হালিশহর আনন্দবাজারে। এই কন্টেইনারগুলোতে ফলসহ 400 মেট্রিক টন পণ্য চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় নষ্ট হয়ে গেছে, যা একে একে ধ্বংস করে চট্টগ্রাম কাস্টমস। পরে যে গর্ত করা হয়েছে, গর্ত আমরা সব পুঁতে ফেলে সেখানে পরিবেশের কোনো দুর্গন্ধ বের হবে না, কারো ক্ষতি হবে না, এমনকি সেখানে ব্লিচিং পাউডার এমনকি ফিনাইল চিটানো হবে। চীন, মিশর ও দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা 21 কন্টেইনারের মধ্যে 4 কন্টেইনার ধ্বংস করা হয় সোমবার। পরবর্তীতে বাকি 17 কন্টেইনার নষ্ট হওয়া পণ্য ধ্বংস করা হবে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, এসব পণ্য কয়েকবার নিলামে তুলেও কাঙ্ক্ষিত দর না পাওয়ায় নষ্ট হয়ে যায়। এতে আমদানিকারক, শিপিং এজেন্ট ক্ষতিগ্রস্তের পাশাপাশি রাজস্ব হারিয়েছে সরকার। আমদানিকারক অনুকূলে ছাড় করার কোনো সুযোগ থাকে না, তখন তো আলটিমেটলি আমার নিলামও করার কোনো সুযোগ থাকে না, তখন আমাকে ধ্বংসের প্রক্রিয়া যেতে হয় আইনগতভাবে। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে আমদানিকারক 1 মাসের মধ্যে পণ্য খালাস না করলে চিঠি দিয়ে জানানো হয়। তার 15 দিন পর সেগুলো নিলামে তোলা হয়। তবে নিলামের সময় আইনি জটিলতার কারণে পণ্য নষ্ট হয়ে গেলে তা ধ্বংস করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে চাল আমদানি। দুপুরে 310 মেট্রিক টন চাল দেশে পৌঁছায়। এদিকে চাল আমদানির খবরে বাজারে কমেছে দাম। স্বর্ণা চাল কেজিতে 4 টাকা কমে 50 টাকায় বিক্রি হচ্ছে। পর্যাপ্ত মজুদ থাকলেও সিন্ডিকেটের কারসাজিতে দাম বাড়ে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। এর আগে গত 11 নভেম্বর খাদ্য মন্ত্রণালয় এক আদেশে 24টি আমদানিকারক প্রতিষ্ঠানকে 1,20,000 মেট্রিক টন সেদ্ধ চাল ও 55,000 মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেয়। এতে নতুন করে আবারও শুরু হলো আমদানি কার্যক্রম। দ্রুত চাল খালাসের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দর দিয়ে 2.5 বছর যাবৎ চাল আমদানি বন্ধ ছিল। বর্তমান সরকার 2% শুল্ক রেখে সমস্ত শুল্ক উঠায় নিয়েছে, যার পরিপ্রেক্ষিতে চাল আমদানি শুরু হয়েছে। আমদানিকৃত চাল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে সংরক্ষিত রয়েছে। ব্যবসায়ীরা যাতে কাস্টম শুল্কায়ন শেষে চালগুলো দ্রুত খালাস করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে। বাংলা সময়ে আরও থাকছে। বাঁশের সাঁকো দিয়ে পাকা সেতুতে ওঠানামা, সংযোগ সড়ক নির্মাণ ছাড়াই পিরোজপুরের পুরো অর্থ তুলে পালিয়েছে ঠিকাদার। ভোগান্তিতে 20 গ্রামের হাজারো মানুষ। সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। COP29 থেকে আসার পর এটা আমাদের প্রথম প্রেস কনফারেন্স, তো ওইখানেও যা যা হয়েছে অলরেডি আপনারা জানেন, সো রিপিট করবো না। আর আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে আজকে বেসিকলি ওটার জন্য আসা, সো কারো প্রশ্ন থাকলে নিচ্ছে তো কি করবেন? হ্যালো, আমার পরিচয়, আমার নাম আরিফুর রহমান তহিদ, আমি ফিনান্স জার্নালিস্ট। আমি মূলত একটু সংস্কার কমিশন নিয়েই কথা বলতে চাই, বিশেষ করে হলো গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে। যেহেতু আমরা এখানে যারা সবাই আছি গণমাধ্যম কর্মী এবং প্রেস উইংয়েও যারা আছেন গণমাধ্যম কর্মী, গণমাধ্যম সংস্কার কমিশনের যে আপনারা একটা পূর্ণাঙ্গ তালিকা গঠন করছেন এই জন্য ধন্যবাদ জানাই।
কিন্তু এর পাশাপাশি আমাদের কিছু কনসার্নেরও জায়গা আছে সাংবাদিকদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে। প্রথমত হলো কমিশনে যারা সদস্য আছেন, যারা সাংবাদিক ভিতর থেকে নিয়েছেন, তারা হলো সবাই হলো বস লেভেলের মানুষ। আপনারা জানেন যে গণমাধ্যমে হলো যারা আমরা গণমাধ্যম কর্মী, অর্থাৎ মাঠে যারা কাজ করি, সাব এডিটর, টেলিভিশন রিপোর্টার বা হলো পত্রিকার রিপোর্টার, তারা দীর্ঘদিন ধরে হলো নিষ্পেষিত, হ্যাঁ। এবং বসরা হলো একটা সবসময় হ্যান্ডসাম স্যালারি হলো পায় বা তাদের সুযোগ সুবিধা ওইভাবে থাকে। সবসময় হলো এই বঞ্চনার জায়গাগুলো ছিল আমাদের যারা হলো সংবাদকর্মী ছিল। আমাদের সর্বশেষ ওয়েস্ট বোর্ড হয়েছে 2013 সালে, অর্থাৎ গত 11 বছরে আমাদের কোনো বেতন নাই। সেই জায়গা থেকে আমার প্রথম কথা হলো যে এই সংস্কার কমিশনে মাঠের কোনো কর্মীদের কোনো আমরা ওখানে দেখলাম না কাউকে রাখতেন। তো যাদেরকে রাখতেন সবাই বস। যে ব্যক্তিরা আমাদেরকে 10,000, 8,000, 15,000, 12,000 টাকা বেতন দেয়, মাসের পর মাস হলো তারা হলো বেতন বকেয়া রাখে, তাদের বিরুদ্ধে কথা বলা যায় না, সিন্ডিকেশন করে অন্য জায়গা থেকে চাকরিও হতে দেয় না, তাদেরকে দিয়ে আসলে কি সংস্কার আশা করতেছেন? দ্বিতীয় আমার যে বিষয়টা সেটা হলো যে এই সংস্কার কমিশনের 3 জন সদস্যের ব্যাপারে মানে আমার ব্যক্তিগত অভিমত এবং সাংবাদিক কলিগদের সাথে আমি কথা বললাম। আমরা দেখছি এখানে অনেক মুজিববাদী লোক আছে, অধ্যাপক ইতিয়ারা নাসরিন, তারপরে টিকু দত্ত গুপ্ত এবং তিনি আসলে একজন এনজিও কর্মী হিসেবে আমরা জানি। আমি জানি না যে আমাদের বিপদের সময় এনজিও কর্মী কি সুবিধা দেয়। তো তারা আসলে এখানে কিভাবে আসলো, আশা করি প্রেসিং এর পক্ষ থেকে এই উত্তরটা দিবেন। এবং সত্যিকার অর্থে এজ এ জার্নালিস্ট হিসাবে আমি সংক্ষুব্ধ, আমাদের 7 জন ভাই শহীদ হয়েছে বিপ্লবে। সেই জায়গা থেকে যদি আমাদের গণমাধ্যমের মাঠে যারা দীর্ঘদিন, এখানে অনেকে আছেন যারা হলো এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, প্রতিবাদ চালাতে গিয়ে, কিংবা গণমাধ্যমের অধিকার আদায় করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে হলো পেশার আছে, তো তারাও হলো একই কনসার্ন আমি বিশ্বাস করি। তো আপনার আসলে কি এই সংস্কার কমিশন মানে 7 জন বাইটি শহীদ হলো শুধু বা এবং ওভারঅল দেশে একটা বিপ্লব হলো কি মুজিববাদদেরকে হলো পুনর্বাসন করার জন্য, এবং এই যে বৈষম্যটা অর্থাৎ যারা নিষ্পেষিত আমাদের উপরে যারা জুলুম করে তাদেরকে আরো জুলুম করানোর জন্য জুলুমকারীদেরকে কি ওখানে বসানো হলো? ধন্যবাদ। আমি জাস্ট একটু ভূমিকাটা দিই। কমিশনের প্রধান যিনি, ওনাকে কিন্তু ফুল ফ্রিডম দেওয়া হয়েছে ওনার মেম্বার চুজ করার জন্য। সো এখানে এটা আমার মনে হয় বেস্ট কোয়েশ্চেন টু সার্ভ হচ্ছে কমিশনের কাছে। সো আমি বলবো আপনি এই কোয়েশ্চেনটা কমিশনের কাছে সার্ভ করেছেন, স্যার আপনি যদি অ্যাড করতে চান। না, আমরা মনে করি যে যাদেরকে নেওয়া হয়েছে তারা একটা ব্রড বেসড একটা প্যানেলকেই নেওয়া হয়েছে, এটা আমাদের বিশ্বাস। এবং আপনি দেখেছেন যে জিমি আমির অনেকদিন সাংবাদিকতা করেছেন, ইদানিং উনি ডিডাব্লিউর সাথে উনি সম্পর্কিত। আর ওনার জার্নালিজম নিয়ে আমার মনে হয় না আমি জানি ওনার জার্নালিজম অনেক দিনের জার্নালিস্ট উনি। আর একটা হচ্ছে যে আপনি মোস্তফা সবুজ, আপনি জানেন সে মাঠের সাংবাদিক, পুরো উত্তরবঙ্গ সে চষে বেড়ান। আমি জানি না আপনি কতটুকু ওনার সম্পর্কে জানেন। তারপরে অন্যান্য যাদেরকে নেওয়া হয়েছে তাদের সলিড ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটুকু বলতে পারি। আর আপনি যেগুলো ওপিনিয়ন বলছেন, আমার যেটা মনে হয় যে এটা একটা ব্রড বেস একটা প্যানেল, এবং আমি মনে করি যে এটা মানে সবাই মিলে যেই আমরা যেই কাঠামোগত চেঞ্জ চাচ্ছি, আমরা মিডিয়া সংস্কার চাচ্ছি, সেটার একটা খুব ভালো একটা রিপোর্ট ওনারা তৈরি করতে পারবেন। সেতু নির্মাণ হলেও হয়নি সংযোগ সড়কের কাজ, অথচ পুরো অর্থ তুলে নিয়ে পালিয়ে গেছে ঠিকাদার। এতে ভোগান্তিতে পড়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার 20টি গ্রামের কয়েক হাজার মানুষ। তবে শিগগিরই প্রকল্পের কাজ সম্পন্ন করার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাঁশের সাঁকো দিয়ে পাকা সেতুতে ওঠানামা করছেন এলাকাবাসী। পাকা সেতু নির্মাণ করা হলেও হয়নি সংযোগ সড়ক। পিরোজপুরের নাজিরপুর উপজেলার চাঁদকাঠি নদীর ওপর 66 মিটার দীর্ঘ নাওটানা পাকুড়িয়া সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের 23 মার্চ। প্রকল্পের সময়সীমা ছিল 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠান সিমরান মায়ান ট্রেড ইন্টারন্যাশনাল ধীর গতিতে মূল সেতুর কাজ প্রায় শেষ করলেও সংযোগ সড়ক নির্মাণ না করেই তুলে নেয় পুরো টাকা। এরপরই পালিয়ে যায় ঠিকাদার। এতে ভোগান্তিতে পড়েছেন 20টি গ্রামের কয়েক হাজার মানুষ। 17তে পাস হয়েছে, 18তে কাজ হবে, 19-এ মানে ছেড়ে দেবে, কিন্তু সেইটা তো আজকেও হচ্ছে না। 30টা গ্রাম আছে, আমাকে এপারও পরপার সংযোগ আছে,
চলাচলে খুব কষ্ট হইতে আছে। বাচ্চা কাছে স্কুলে আসে, বৃষ্টির এখান থেকে যে অবস্থা, বাচ্চারা পড়ে টরে গেলে তো অনেক বিপদ। তবে শীঘ্রই প্রকল্পের কাজ সম্পূর্ণ করার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। ওনাকে 5 তারিখের পর থেকে ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না, এবং আমরা চেষ্টা করতেছি ওনার সাথে দ্রুত যোগাযোগ করার, যাতে ওনার কোনো প্রতিনিধি দিয়ে আমাদের এই অ্যাপ্রোচের কাজটি উনি সমাপ্ত করে দেয়। আমরা খুব দ্রুত সম্ভব এই অ্যাপ্রোচের কাজটি আমরা সমাপ্ত করব। নাওটানা পাকুড়িয়া সেতু নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 5,88,00,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর। উচ্চতা জটিলতায় 2.5 বছর ধরে বন্ধ বরগুনার তালতলির ট্যাংরাগিরি ইকো পার্কে যাওয়ার একমাত্র সেতুর নির্মাণ কাজ। এতে পর্যটক শূন্য হয়ে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এলজিডি বলছে নকশা জটিলতায় সেতুর কাজ বন্ধ রাখা হয়েছে, তবে শিগগিরই কাজ শুরু করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনায় ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান ট্যাংরাগিরি ইকো পার্ক। খাল পারাপারে পর্যটকদের সুবিধার জন্য 2020-21 অর্থ বছরে ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে নতুন ব্রিজ নির্মাণ শুরু করে এলজিইডি। নির্মাণাধীন সেতুর 2 পাশের কাজ শেষ হওয়ার পর মাঝখানে 24 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসানো হয়নি 2.5 বছরেও। সেতুর উচ্চতা কম হওয়ায় পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনায় নকশায় পরিবর্তন আনা হয়েছে। এতে বন্ধ সেতুর কাজ। 4 বছরেও সেতুর কাজ শেষ না হওয়ায় পর্যটক শূন্য হয়ে পড়েছে ইকো পার্কটি। ট্যাংরাগিরিতে ঘুরতে আসার পর দেখতেছি ব্রিজটা ভাঙা, তো এখানে একটা ছোট্ট একটা নৌকা চলে, ডিঙি নৌকা, এখান থেকে পার হতে 10 টাকা নেয়। এখান থেকে কাদা দিয়ে উঠতে হচ্ছে, যে বাচ্চাদের নিয়ে আসবো তা পারি না। ব্রিজটা থাকলে তার কষ্ট হতো না। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, সেতুর সংশোধিত নকশা অনুমোদন ও অর্থ বরাদ্দ পেতে সময় লেগেছে, তবে চলতি মাসেই অসমাপ্ত কাজ শুরুর আশ্বাস তার। ভেরিয়েশন এস্টিমেট অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রধান প্রকৌশলী মহোদয় সেটা আবার ডিজাইন ইউনিটের মতামত চেয়ে ডিজাইন ইউনিটে প্রেরণ করেছেন। অনুমোদন পেলেই আমরা হয়তো 1 মাসের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। 72 মিটার দৈর্ঘ্য ও 7.5 মিটার প্রস্থের এ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 7 কোটি টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বান্দরবানের পর্যটন শিল্প প্রসারে জেলার বিভিন্ন স্পট ঘুরে বেড়াতে পর্যটকদের জন্য চালু করা হয়েছে ছাদখোলা বাস। সকালে উন্নত মানের ছাদখোলা বাস চালু করা হয়। বাসে করে পর্যটকরা স্বল্প ভাড়ায় জেলার নীলাচল ও নীলগিরি সহ বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াতে পারবেন। সিলেটে ছাত্র জনতা সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র জনতার সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, আরিফ সোহেল, মাহিন সরকার, রিফাত রশিদ। দ্রুত সময়ের মধ্যে মুজিববাদী সংবিধান বাতিল এবং রাষ্ট্র সংস্কার করার দাবি জানান কেন্দ্রীয় সমন্বয়ক রাফি। 59 বছরে পদার্পণ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড়ের কোলে গড়ে ওঠা দেশের অন্যতম এই বিদ্যাপীঠ অনেক গুণীজনের জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শোভাযাত্রা সহ নানা আয়োজনে মেতে ওঠেন শিক্ষক শিক্ষার্থীরা। তবে জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সীমিত আয়োজনে উদযাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মেহরিন রিনি। পুরো ক্যাম্পাস সেজে উঠেছে আলোকসজ্জায়। বাদ্যের তালে আনন্দ শোভাযাত্রায় উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 59তম দিবস উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন। তবে জুলাই শহীদদের সম্মানে এবার থাকছে না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন। কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন সহ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের শহীদ 2 শিক্ষার্থী ও সারা দেশের শহীদদের জন্য দোয়া এবং নীরবতা পালন করা হয়। দিবসের বিশেষ আকর্ষণ সহজেই অ্যাপসের মাধ্যমে ফি লেনদেনে শিক্ষার্থীদের জন্য অনলাইন ব্যাংকিং সেবার উদ্বোধন। এ সময় নানা অসুবিধা ও দাবির কথা তুলে ধরেন ছাত্রছাত্রীরা। সবচেয়ে বেশি মনে পড়ছে যে জুলাই আগস্টের যে বিপ্লবে যে ছাত্র জনতা যারা শাহাদাত বরণ করেছে, এই সময়ে আমরা এমন কিছু চাই না যাতে করে যাদের শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি তাদের আত্মা কষ্ট পাক। শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে উচ্চ পর্যায়ে নিতে সবার সহযোগিতা চান উপাচার্য। আমরা বিশ্ববিদ্যালয়কে একটা সুস্থ, সন্ত্রাসমুক্ত এবং নৈরাজ্যিক অবস্থা থেকে শান্তি শৃঙ্খলার দিকে ফিরিয়ে আনতে চাই। পাহাড়ের কোলে গড়ে ওঠা আয়তনে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয় 1966 সালের 18 নভেম্বর। মেহরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়।